আজকে আমরা তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাবো যাতে করে তুমি তোমার নিজের এইচএসসি রেজাল্ট নিজে নির্ণয় করতে পারবা। সম্পূর্ণ ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তোমাদের মার্কশিট সব বিষয় দেখাবো। তবে আমি শুরুতেই তোমাদেরকে রিকোয়েস্ট করব, বর্তমানে দেশের বন্যা পরিস্থিতি খুবই খারাপ। এই অবস্থায় ভিডিওগুলো করার কোনো মানে হয় না, তারপরও অনেকের রিকোয়েস্টে ভিডিওগুলো করা। বাট তোমরা চেষ্টা করবা বন্যার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার, আর্থিকভাবে সেখানে গিয়ে যতটুকু পারো সর্বোচ্চটুকু চেষ্টা করবা। এটা আমাদের প্রতি রিকোয়েস্ট, অনুরোধ করছি তোমাদেরকে। এই সময় কেউ একদম চুপচাপ বসে থেকো না, যতটুকু পারো পরিবার পরিজন বন্ধুবান্ধবদেরকে নিয়ে পাশে থাকো তাদের। আমরা এবার আসি একটু মূল টপিকে কথা বলতে। তোমাদের এখানে রেজাল্ট প্রস্তুতের ব্যাপারটা নিয়ে 3টা ব্যাপার সামনে এসেছে। পরীক্ষার শেষে চুপচাপ সময় নষ্ট না করে নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ কাজে লাগানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর যদি পড়াশোনার পাশাপাশি আয় করতে চাও, তাহলে তোমার জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং প্রোগ্রাম, যার বিস্তারিত আমরা ভিডিওর শেষে আলোচনা করব। যদি সত্যি ডিজিটাল স্কিল ডেভেলপ করতে চাও এবং নিশ্চিত আয় করতে চাও, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সাথে থাকো। একটা হচ্ছে যে জেএসসি, এসএসসি আর এইচএসসি রেজাল্ট করবে। তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এইচএসসি রেজাল্ট হয় মূলত 7টা বিষয়ের উপরে: বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইনফরমেশন টেকনোলজি এবং হায়ার ম্যাথ। মানে বলতে পারো যে বাংলা, ইংরেজি আর হচ্ছে কি আইসিটি, এই 3টে হচ্ছে মেইন সাবজেক্ট। আর বাকি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ বা মানবিক বিভাগের রয়েছে ধরুন অর্থনীতি, পরিণীতি, ভূগোল, ইতিহাস এরকমের, বা ব্যবসা বিভাগে হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, উৎপাদন, ব্যবসা সংগঠন, এরকমের 4টা সাবজেক্ট। টোটাল 7টা সাবজেক্টের রেজাল্ট হয়। তো ইতিমধ্যে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলোর রেজাল্টটা তোমাকে আগে তৈরি করে নিতে হবে। তো আমি তোমাদেরকে সেই রেজাল্টটা তৈরি করার প্রসেসটা বলছি কীভাবে। বাংলায় তুমি কত পেয়েছো সেটা তুমি নির্ণয় করো, কীভাবে তুমি কত পেতে পারো। তো নর্মালি তোমরা তো এটা জানো যে 80 থেকে 100 হচ্ছে এ প্লাস, ঠিক আছে, এ প্লাস হিসেবে গণ্য করা হয়। তো ধরো না, তুমি যদি বাংলা এ প্লাস পাও সেটা তুমি এভাবে দেখবা। আবার যদি তোমার হচ্ছে যে 70 থেকে 79 পর্যন্ত হচ্ছে এ গ্রেড, ধরো না ইংরেজিতে এ গ্রেড পাইলা। আবার আইসিটি হচ্ছে ধরো না যে তোমার এ মাইনাস, এ গ্রেডের পরে আসছে এ মাইনাস। এ মাইনাস হচ্ছে তোমার 60 থেকে 69 পর্যন্ত, 60 থেকে 69 হচ্ছে এ মাইনাস। আবার হচ্ছে গিয়ে যে তোমার এখানে এ মাইনাস। তারপরে পদার্থবিজ্ঞান, হিসেব বিজ্ঞান, যুক্তিবিদ্যা যে কোনো একটা এক্সাম তুমি দিয়েছো, টোটাল এই 3টে এক্সাম দিয়েছো আর একটা এক্সাম দিয়েছো। এখানে তুমি কত পয়েন্ট কত পাবা তুমি খেয়াল করো। তুমি যদি এখানে 80 পাও বা 85 পাও, তার মানে এটাও তোমার এ প্লাস হচ্ছে। তো ঠিক এইরকমভাবে তুমি তোমার গ্রেডটা নির্ণয় করবা, তার সাথে তুমি এখানে জিপিএটা নির্ণয় করবা, তার ওই পয়েন্ট নির্ণয় করবা। তো এ প্লাস হলে 5 পয়েন্ট, সবাই জানো। এ গ্রেড হলে 4 পয়েন্ট, এ মাইনাস হলে 3.50। ওকে। আবার হচ্ছে যে তোমার হিসাব বিজ্ঞান যদি তোমার হয়, যদি এখানে তোমার কোনো একটা সাবজেক্ট তুমি এ প্লাস পাও, তাহলে এটা হচ্ছে 5 পয়েন্ট। তো এরকমভাবে তোমরা রেজাল্টটা ক্যালকুলেট করবে। তো এই জায়গায় এই 4টা সাবজেক্টে তোমার অন এভারেজ যে রেজাল্ট আসবে, যেহেতু এখানে কোনো 4 সাবজেক্ট নাই, সো এই জায়গায় তোমাদেরকে নর্মাল একটা ক্যালকুলেট করতে হবে, যেটা হচ্ছে যে 4টা যোগ করতে হবে। এই 4টায় কত পয়েন্ট হয়? তো এখানে 4 আর 5 হচ্ছে কত হয়? 9, 9 আর 5 14, 14 আর 3 17.50। তো 17.50কে তুমি ক্যালকুলেট ভাগ করবা, যেহেতু পরীক্ষা হচ্ছে 4টা, 4 দিয়ে তুমি ভাগ দিবা, 4 দিয়ে ভাগ দিবা 17 পয়েন্ট। আমি যদি দেখি 17.5 ভাগ হচ্ছে 4, তো দেখা যায় অন অ্যাভারেজ আমার রেজাল্ট দাঁড়ায় 4 পয়েন্ট, আমার রেজাল্ট দাঁড়ায় 4.37, হ্যাঁ 37 এরকমের দাঁড়ায় রেজাল্ট। এখানে যদি আমি 4টা ক্যালকুলেট করি, ঠিক এরকমভাবে তুমি তোমার পয়েন্ট, এই 4টে রেজাল্টে তুমি কী পাচ্ছ সেটা তুমি একটু ক্যালকুলেট করে আমাদেরকে জানিও যে তোমার এই রেজাল্টগুলো কত পয়েন্ট আসতেছে। ওকে, এই একটা রেজাল্ট গেল, এই রেজাল্টটা তুমি পাবা। এই রেজাল্ট যেটা তুমি কেমন পরীক্ষা দিয়েছো, কেমন মার্ক আসতে পারে সেটা তো তুমি জানো। তো এই ব্যাপারটা তোমার কনফার্ম। এরপর আসছে ব্যবহারিক নিয়ে সিদ্ধান্ত। দেখো এখানে কিন্তু একটা ব্যবহারিক রয়েছে, আবার আইসিটিতে ব্যবহারিক রয়েছে। তো ব্যবহারিক নিয়ে সিদ্ধান্ত এটা হয়েছে, তারা এইটা সাবজেক্ট ম্যাপিং করবে বিগত রেজাল্ট থেকে। তো ওভারঅল তোমরা ব্যবহারিক একটা ভালো রেজাল্ট ধরতে পারো, 20-22 ধরেই তুমি এখানে আগাইও। এই যে আমি এখানে এ মাইনাস ধরছি না, এখানে তোমরা 20-22 ধরে আগাই, কারণ ব্যবহারিকে প্রতিশত তুমি 20 মিনিমাম তোমরা পাবা, 18-20 পাবাই, কারণ সেভাবেই তারা সাবজেক্ট ম্যাপিংগুলো দিবে। তো সবাইকে মোটামুটি ব্যবহারিক মার্কগুলো একটু ভালোই দিবে, এটা তোমরা শিওর থাকো। দেন এখানে আসি আমরা পরবর্তী প্রসেস, যেখানে সাবজেক্ট ম্যাপিং হবে। এখানে সাবজেক্ট ম্যাপিংগুলো তো 3টে অপশনে হবে। তোমাদের আগে বলি কী কী তোমাদের পরীক্ষা বাকি রয়েছে। সায়েন্সের এই পরীক্ষাগুলো বাকি রয়েছে, মানবিকের এই পরীক্ষাগুলো বাকি রয়েছে, তোমার ব্যবসার এই পরীক্ষাগুলো বাকি রয়েছে, মানবিকের এই পরীক্ষাগুলো বাকি রয়েছে, এবং হচ্ছে 4 সাবজেক্ট এই পরীক্ষাগুলো বাকি রয়েছে। এই জায়গায় তোমরা কেমন পয়েন্ট পাবা সেটা কিন্তু তোমরা এখন আর জানো না। কেন? যদি শুধুমাত্র এসএসসির মাধ্যমে হয় তাহলে তুমি জানো। এসএসসির মাধ্যমে ধরো না রসায়নে আমি যদি এসএসসির মাধ্যমে, এখানে 3টে অপশন, একটা হচ্ছে জেএসসি এসএসসির মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং, আর একটা হচ্ছে এসএসসির মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং, আর একটা হচ্ছে এইচএসসি বিগত রেজাল্টের উপর সাবজেক্ট ম্যাপিং। দেখো এইচএসসি বিগত রেজাল্টের উপর সাবজেক্ট ম্যাপিং, এই ব্যাপারটা অনেকেই বলছো, অনেক বোর্ডের কর্মকর্তারা বলছে যে তুমি এখানে
এখানে এই 4টা সাবজেক্টে কত পেয়েছো তার উপরে তোমাকে একটা তারা গড় মার্ক দিবে। দেখো গড় মার্ক সম্ভব না, কেন জানো? কারণ তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কিন্তু রসায়ন, জীববিজ্ঞান, হায়ার ম্যাথ বা ব্যবসা সম্বন্ধ উৎপন্ন এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে অনেক সময় কাউন্ট করে। সো এভাবে যদি তারা দেয় এটা কিন্তু হবে না, এটা হয়ও না ওরকমভাবে। তো এই জিনিসটা আমি বাদ দিচ্ছি, এই জিনিসটা খুবই হওয়ার সম্ভাবনা খুবই কম। বাট নর্মালি এই দুইটা উপায় হওয়ার কথা। যদি তোমরা দাবি করেছিলে যে শুধুমাত্র এসএসসির মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং, যদি এটা হয় তাহলে ইটস গুড। এইটা হইলে তুমি ধরনের রসায়ন এসএসসিতে তুমি কত পাইছো তুমি সেটা মার্কশিটে গিয়ে দেখো। যদি তুমি এখানে প্লাস পাই প্লাস, তুমি যদি বায়োলজিতে কী পাইছো এ গ্রেড, আবার তুমি যদি হায়ার ম্যাথে কী পাইছো এ প্লাস, এই যে 3টা রেজাল্ট, সো এই 3টা রেজাল্টের সাথে এই 3টা রেজাল্ট জাস্ট জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে জাস্ট আমি এটা পয়েন্টের ঘরে বুঝাইছি, আমি এখানে বুঝাই দিই। তো এই জায়গায় তোমার পয়েন্টগুলো তুমি হিসাব করে দাও। এটা হচ্ছে 5 পয়েন্ট, আর একটা হচ্ছে 4 পয়েন্ট, আর একটা হচ্ছে 5 পয়েন্ট। তো তুমি এখানে কত মার্ক পেয়েছো সেটাকে ক্যালকুলেট করে তারা রেজাল্টটা করবে এই জায়গায়, যদি তারা এসএসসির মাধ্যমে মূল্যায়নটা করে সেভাবে তুমি তোমার রেজাল্টটা কাউন্ট করতে পারো। আর যদি জেএসসি এসএসসি করে, জেএসসি এবং এসএসসির মাধ্যমে যদি তারা রেজাল্ট কাউন্ট করে সেক্ষেত্রে কীভাবে করতে পারে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। দেখো জেএসসি ক্ষেত্রে কতটুকু নিবে, আবার এসএসসি থেকে কতটুকু নিবে, এইটা একটা কোশ্চেন। আবার দ্বিতীয়ত হচ্ছে যে জেএসসির কোন কোন সাবজেক্টগুলো নেই, কারণ জেএসসিতে তো রসায়ন, বায়োলজি, তারপর হচ্ছে হায়ার ম্যাথ এগুলো কিন্তু নাই, এই ব্যবসা সংগঠন, উৎপাদন এগুলো কিন্তু জেএসসিতে নাই। এগুলো অনেক কিছু জেএসসিতে নেই, যেগুলো কিছু কিছু এসএসসিতে আছে, কিন্তু জেএসসিতে এগুলো কোনো কিছুই নাই। জেএসসিতে শুধু পাবা বাংলা, ইংরেজি, আইসিটি। তো বাংলা, ইংরেজি, আইসিটি এক্সাম তো হয়েছে, তো এই জায়গায় জেএসসি থেকে নেওয়ার পসিবিলিটি খুবই কম। বেশিরভাগ সম্ভাবনা রয়েছে শুধুমাত্র এসএসসির রেজাল্টগুলো নেওয়া গ্রুপ সাবজেক্টের। এখন যদি জেএসসি এবং এসএসসি যদি নেয় তারা কীভাবে নিবে, কত পার্সেন্ট নিবে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এটা লাখ টাকার কোশ্চেন। এই কোশ্চেনের সমাধান কেউ এখন পর্যন্ত বলেনি, তাই এই অপশনটা আমরা বাদ দিয়ে আমরা এইটা নিয়ে কথা বলতে পারি। সো এইভাবে হইলে তোমরা তোমাদের রেজাল্টগুলো নির্ণয় করতে পারো। এখন বোর্ড কোন ডিসিশনে যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু এখানে অপশন প্রায় 3টা রয়েছে, 3টে অপশনই বোর্ড চাইলে যেতে পারে। তবে নর্মাল যদি ভালোভাবে নিতে চায় শিক্ষার্থীরা সেক্ষেত্রে এসএসসির মাধ্যমে মূল্যায়ন করাটাই সবচেয়ে বেস্ট অপশন হবে, যদি শিক্ষার্থীরা যেতে পারে আমার মনে বেটার হবে। তাছাড়া বিগত রেজাল্ট দেখা যায় যে বিগত রেজাল্ট দিলে এই 4টার পরীক্ষার উপরে তোমাদের যদি বিগত আর বাকি 3টা রেজাল্ট দেয়, বাকি যে কোনো 3টা রেজাল্ট যদি তোমাদেরকে দেয়, সো সেক্ষেত্রে আমার মনে হয় না যে সেটা 100% ফেয়ার হবে। কারণ এখানে বর্তমান সময়ে অনেকে বন্যার মধ্যে পরীক্ষা দিয়েছে, অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছে। এখন যদি পরীক্ষা নিত শিক্ষার্থীরা কিন্তু অনেক ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারতো, কিন্তু সেটা তারা কিন্তু দিতে পারেনি। আর কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে তো সেই মাসের শুরুর দিকে, অনেকেই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে পরীক্ষা দিয়েছে, অনেক ঝামেলার মধ্যে। তো আমার মনে হয় যে এই রেজাল্টটা নেওয়াটা অতটা ফেয়ার হবে না। যদি এসএসসি রেজাল্টটা নেওয়া হয় মোটামুটি কিন্তু আমার মনে হয় ঠিকঠাক আছে, এতে করে শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত কম হবে। তো এই জায়গায় এখন কী করবে এটা দেখার বিষয়, বাট তোমরা আপাতত এই রেজাল্টটা কাউন্ট করো, আমাদেরকে জানিও। আর তোমরা চিন্তা করো যে এসএসসির মাধ্যমে নিবে, তাহলে তোমরা মোটামুটি ক্যালকুলেট করতে পারবা। কিন্তু এইচএসসি আর জেএসসির মাধ্যমে যদি নেয় কত পার্সেন্ট নিবে, কী নিবে, এটা নিয়ে কিন্তু কাউন্ট করা পসিবল না। তো এই জায়গায় তোমাদের চেষ্টা করলাম এই ব্যাপারটা এক্সপ্লেন করার যতটুকু পারার। আর নতুন কোনো আপডেট আসলে জানাবো, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আর এই ফর্মের এই কোর্সটা অবশ্যই তোমরা করো, পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে অহেতুক সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অ্যাডভাইস থাকবে একটা সুন্দর গোছানো ট্রেনিং প্রোগ্রামে খুঁজে সেটা কমপ্লিট করো, এতে তোমাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ইফ্রম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেস ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য একদম বেস্ট। কেন বেস্ট বলছি? কারণ এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম নয়, বরং এটি একটি বাস্তব ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম। এই ট্রেনিং প্রোগ্রামে তুমি শিখতে পারবা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস এবং ই কমার্স ব্যবসার সব কিছু। যেসব সুযোগ সুবিধা পাবা, ইফ্রম বাংলাদেশের স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবা এবং ইনকাম করতে পারবা। গ্রাজুয়েশন শেষ হলে ইফ্রম বাংলাদেশের ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবা এবং ইফ্রম বাংলাদেশ চাকরির দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে। যে রিয়েল প্রজেক্টের মাধ্যমে এই ট্রেনিং করা হবে সেই প্রজেক্টের মালিকানা শেয়ার পাবা, মানে এটা একটা ই কমার্স কোম্পানির গর্বিত মালিক হবা এবং প্রফিট শেয়ার পাবা। এই ট্রেনিং প্রোগ্রামের ফি 15,000 টাকা হলেও আমাদের চ্যানেলের রেফারেন্স ব্যবহার করলে 50%-এর বেশি ডিসকাউন্টে মাত্র 7,000 টাকা এই ট্রেনিং করতে পারবা। মোট 15টি অনলাইন ক্লাস, প্রতিটি 2 ঘন্টা করে, সেই সাথে নেটওয়ার্কিং, সার্টিফিকেট বিতরণ এবং ডিনার প্রোগ্রামের জন্য থাকছে 2টি অফলাইন সেশন। ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত। কিন্তু মনে রাখবা সিট সংখ্যা সীমিত, তাই রেজিস্ট্রেশন করতে হবে এখনই।
31শে আগস্ট পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে নাও এবং রেজিস্ট্রেশন পূরণ করো। ফর্ম পূরণের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন দেখে ফি জমা দিলে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। সময় নষ্ট না করে এখনই রেজিস্ট্রেশন করে সিট নিশ্চিত করো। মনে রাখবা, একবার সুযোগ মিস হলে তা ফিরিয়ে আনা যায় না, তাই এই সুযোগ হাতছাড়া করো না।